পিউরের মনে একটু একটু খারাপ। ভাতের থালা হাত চললেও মুখে যাচ্ছে না। আকাশকুসুম ভাবনায় মত্ত সে। অন্য হাত গালে ঠেকে দেয়ালের দিকে তাকিয়ে এই যে একটু আগে বাবার কাছে গিয়ে বোনের বিয়ে আটকালো, এটা একটু স্বার্থপরতা হয়ে গেল না? যদি না পেছনে ধূসরে বিয়ের কথা উঠত, তবে কি এত লাফিয়ে চড়িয়ে যেতে বাবার কাছে? উল্টো বোনের বিয়ে আনন্দ হৈ হৈ করে মেতে উঠত। কসমেটিক্স লেহেঙ্গা ভরে ফেলত ঘর। পিউর মুখ ফুলিয়ে শ্বাস ফেলল। প্রেমের পরে ছ্যাঁচড়ার সাথে সাথে স্বার্থপর হয়ে যাচ্ছে সে। ঠিক তখনই পিঠের ওপর চর বসালো মিনা বেগম। ব্যথার সঙ্গে ভয়ে মুচড়ে উঠল পিউ। বিস্মিত হয়ে মায়ের দিকে তাকালো। খেতে বসছিস কখন? তাড়াতাড়ি খা, আজ ধূসরের বন্ধু আসবে না তোকে পড়াতে। আজ কেন মা? একেবারে শনিবার থেকে আসতো। মিনা বেগম চোখ পাকালেন। চুপ কর, ধূসর বলে গেছে আজ থেকে পড়াবে। পিউ বিতস্পিয়া খাবার মুখে তুলল। কোনো রকম খেয়ে দিয়ে উঠে দাঁড়াতেই রিক্ত এসে আলগে ধরে হাত মুখে বেজে পড়া আধো বুলিতে আবদার করলো, পিপু চলো না খেলি। পিউ ক্লান্ত কণ্ঠে বলো, এখন না শোনা, স্যার গেলে তারপর তুমি রাফিদের সাথে খেলো এখন। রিক্ত দুদিকে দুবার জোরে জোরে মাথা নেড়ে বলে, ও খেলবে না, মারে আমাকে, আমি বলে দেব যেন না মারে কেমন? রিক্ত ছোটোখাটো চেহারাটা চকচকে হলো। আনন্দের মস্তক ঝাঁকিয়ে সেভাবে চলে গেল। পিউ বেসিনে গিয়ে হাত ধুয়ে পা বাড়ালো কামরায়। বিছানায় শুতেই পারল না এর মধ্যে মিনা বেগম ডাক ছুটলেন, পিউ তো টিচার এসেছে। মারাত্মক রকমের বিরক্ত হলো মেয়েটা। মুখ থেকে বর্গীয় শব্দ করে উঠে দাঁড়ালো। ব্যাগ থেকে বইপত্র বার করলো। এলোমেলো চুল আয়নার সামনে গিয়ে ঠিকঠাক করলো। গতদিন ফয়সাল দারুণ লজ্জা দিয়েছে এই নিয়ে। গায়ে ওড়না পেঁচিয়ে পিউ আস্তে ধীরে হাঁটা ধরলো স্টাডি রুমের দিকে। ভেতর থেকে আসছি মা। আর মেজমায়ের কণ্ঠস্বর ভীষণ তোষামত করে কথা বলছে তারা, যেন টিচার নয় পাত্রপক্ষে এসেছে। পিউ দরজায় দাঁড়ালো। ভদ্রতার খাতিরে ভিতরে ঢোকার জন্য শিক্ষকের অনুমতি চাইতে হবে তো। কথা বলতে গিয়ে সামনে তাকিয়ে মূর্তির ন্যায় জমে গেল। সম্মুখে এক সুন্দরী কম বয়সী মেয়ে দেখে পিউর মাথা ঘুরে উঠল। গোল্লায় গেল ভদ্রতা, অনুমতি। ব্যস্ত পায়ে কক্ষে ঢুকল সে। সরাসরি কোমরে হাত দিয়ে প্রশ্ন ছুটল, আপনি কে? মেয়েটি রুবায়দা বেগমের সঙ্গে কথা বলা ব্যস্ত ছিল। পিউরের কথা তাকালো ওর দিকে, মিষ্টি হেসে বলে, আমি মারিয়া। তুমি পিউ? হ্যাঁ। কিন্তু আপনি কেন এসেছেন? মিনা বেগম বললেন। ও কি কথা, কেন এসেছে মানে কি? উনি তো পড়াবেন তোকে। পিউ অবিশ্বাসের চোখে চেয়ে বলল, আপনি কি ধূসর ভাইয়ের বন্ধু? উনি আপনাকে পাঠিয়েছেন? পিউ সিরিয়াস হাবভাব। মেয়েটি অপ্রস্তুত হলেও খানিক বিভ্রান্ত হয়ে আশেপাশে সবাইকে দেখে মাথা নেড়ে বলল, হ্যাঁ। ধূসর পাঠানো মানুষটা যে মেয়ে, এটা ভাবতেই পিউর মাথা আকাশ ভেঙে পড়ল। ব্রহ্মাতালু অবধি ধাউ ধাউ করে জলে উঠল। সে দিন দুনিয়া ভুলে বসলো। ধপ করে বসে পড়ল ফ্লোরে। ভ্যাভা করে কেঁদে ফেলল। হাত পা ছড়িয়ে কাঁদতে কাঁদতে বলল, আমি ওনার কাছে পড়বো না, আমি ওনার কাছে পড়বো না। পিউরের বাচ্চা মতে উপস্থিত সবাই হতভম্ব, অবচেতন। বলার জন্য মুখের কাছে কোনো ভাষাই পেল না। 17 শেষ করে দুদিন বাদে 18 যে মেয়ে পা দেবে তার এমন ছেলে মানুষই দেখে মিনা বেগম লজ্জায় মুখ লোকানোর জায়গা পেল না। পড়াতে আসা মেয়েটির সামনে মাথা হেঁট করে দিল নিজের পেটের মেয়ে। মারিয়া নিজেও ভিমড়ি খেয়েছে। সে বিভ্রম হয়ে বার কয়েকবার নিজের চেহারা হাত বোলালো। মেয়েটা তাকে দেখতে এমন করলো কেন? গোবর ল্যাপনাও থাকলো এরকম করে কেউ? সে কি দেখতে এতটাই বাজে? এদিকে পিউ তখনও মেঝেতে বসে কাঁদছে। কান্নার শব্দ পৌঁছে গেল বাড়ির কানায় কানায়। এমন আর্তনাদ করে কান্না যেন কি না কি ঘটেছে। আমদাদ সাহেব ঘুমিয়েছিলেন একটু। ঘুমের মধ্যে মেয়ের কান্নার শব্দ পেতেই লাফিয়ে উঠলেন। উৎস ধরে ছুটে এলো এসতে। পড়ার ঘরটা নিমেষেই ভরে গেল মানুষে। আলতাফ শিকদার বই পড়েছেন বারান্দায়। সেও হন্তদন্ত হয়ে ছুটে এসেছেন। পিউরের কান্না থামার নাম নেই। রুবায়দা বেগম গায়ে মাথা হাত বোলাচ্ছেন। জবা বেগম বিভিন্ন খাবারের প্রস্তাব দিচ্ছেন। একটা রান্না করে খাওয়া, ওটা খাওয়াবো, তাও মেয়েটা থামলো না। তার
হেঁকচি উঠে এবার। ধূসর এত সুন্দর মেয়ে বন্ধু আছে, কিছুতেই মানতে পারছে না পিউ। এই জন্য ধূসর তার দিকে ফিরেও তাকায় না। এবার বুঝল সে এই দুঃখে কেঁদে বুক ভাসালেও কম হবে। এদিকে কেউ বুঝতে পারছে না হঠাৎ মেয়েটার কি হলো। আমজাদ সাহেব এসে উদ্বিগ্ন কণ্ঠে শুধালেন, কি হয়েছে, ও কাঁদছে কেন? পার্লামেন্ট মিটিং বসছে, খুব জরুরি আলোচনা হবে সেখানে। অথচ ফোন পেয়েই বাড়ির পথে রওনা হলো ধূসর। পিউরের প্রতি রাগে শরীরে রক্ত ফুটছে তার। একটা হেস্তনেস্ত করেই ছাড়বে পুচকিটার। বোঝে কম, চিল্লায় বেশি। রাগের সাথে তাল মিলিয়ে বাইকে স্পিড বাড়ালো ধূসর। 20 মিনিটের মাথা বাড়ি পৌঁছালো। বসার ঘরে বসেছিল মারিয়া। মেয়েটা যে কি পরিমাণ অস্বস্তি পড়েছে মিনা বেগম টের বুঝল। তাই তো ওর ঘর থেকে সুমনা বেগমের সাথে পাঠিয়ে দিলেন এখানে। বাটি ভরে খেতে দিল দুধ ভেজানো পিঠা। ধূসর লম্বা কদমে বাড়িতে ঢুকলো। সুমনা বেগমকে শুধালো, পিউ কোথায় ছোট মা? ওপর থেকে ধূসরকে দেখে দৌড়ে পিউর কাছে এলো পুষ্প। তাকে বুঝিয়ে সুজিয়ে চেয়ার টেবিলে বসাতে পেরেছেন রুবাইদা বেগম, কিন্তু নাকে কান্না কমেনি। পুষ্প বাইরে দাঁড়িয়ে ঘোষণা দিল, ধূসর ভাই এসেছে, এবার মজা বোঝাবেন তোকে। ব্যাস, পিউর হেসকি বন্ধ, কান্নাকাটি শেষ। চোখ দুটো মার্বেলের মতো করে তাকালেন বোনের দিকে। পরপর রুবাইদা বেগম পানে রুবাইদা বেগম বলে নিলেন, কিছু হবে না, আমি কে শোনে পুরো কথা। পিউ তড়াক করে উঠে দাঁড়ালো। এক ছুটে গিয়ে পুষ্পর রুমের ওপর দরজাটা ধরাম করে লাগিয়ে দিল। এ মুহূর্তে দরজা আটকানো মানে জীবন বাঁচানো। আমজাদ শিকদারের মেজাজ তুরঙ্গে ক্রমে ক্রমে ফুসছে। পুরো নাকের পাটার দাঁত কিরমিরে দোল খাচ্ছেন কেদারায়। তন্নমধ্যে ঘরে ঢুকলো মিনা বেগম। সন্তপনে দৌড় চাপিয়ে নরম পায়ে এগিয়ে এলেন। স্বামী রাখত মুখ চোখে দেখে অতিষ্ঠ ভঙ্গিতে দুদিকে মাথা দোলালেন। সুস্থ ধীরে রাখলেন, শুনেছ? আমজাদ শিকদার তাকালেন না, একই রকম গাঢ় হয়ে বসে রইলেন। মিনা বেগমের বুঝতে বাকি নেই জল কত দূর গড়িয়েছে। যে বাড়িতে গাছের পাতা নড়ে না তার হুকুম ছাড়া সেখানে মেয়ের শিক্ষক পরিবর্তন, তাও আবার যে ছেলেটাকে ঠিক করেছে স্বয়ং তিনি। মিনা বেগম অথই জলে পড়লেন যেন। কি বলবেন, কি করবেন বুঝে উঠতে না। এদিকে ধেরি মেয়ে ভ্যা ভ্যা করে কাঁদছেন, আর এদিকে বাপ বোম হয়ে বসে আছে। সাথে বাড়িতে এসেছেন ধূসর বান্ধবী। এই মুহূর্তে কোন দিকে সামলাবেন, যুদ্ধই হবে, কিছুই মাথায় ঢুকলো না। তখন আমজাদ শিকদার মেয়ের কান্না শুনে ও ঘরে গেছিলেন। তখন বুঝলেন আসল ঘটনা। টু শব্দ না করে হনহনিয়ে চলে এলেন কামরায়। মিনা বেগম ভালো করেই জানেন বাড়ির বাইরের লোক থাকাতে আমজাদ শিকদার রাগ ঢাক গিলে ফেলেছেন। কিন্তু যেই মুহূর্তে মেয়েটি চলে যাবে বোম ব্লাস্ট হবে ততক্ষণে। আর এই বিস্ফোরণের কারণ কি কি ক্ষত হতে না জানলেও ধূসর যে বিপদে আছে সে বিষয়ে সুনিশ্চিত। তাই তো সব কিছু ফেলে ঝুলে স্বামীর পিছনে পিছনে এলেন, যাতে মেজাজি মানুষটাকে বুঝিয়ে শুনে একটু শান্ত করা যায়। আর যাই হোক, মারিয়া মেয়েটা যে কি মার্জিত সে তার আচরণে বোঝা যায়। এই মেয়ের কাছে বলে, পিউ নির্ঘাত ভালো রেজাল্ট করবে আশা আছে। সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? গুরুগম্ভীর স্বরটা নড়ে চড়ে উঠলেন মিনা বেগম। ধ্যান জ্ঞান ছুটে গেল। তটস্থ হয়ে তাকালেন স্বামীর দিকে। আমজাদ শিকদার তখনই যে আরেক দিকে। মিনা বেগম নরম কণ্ঠে বলেন, আপনি কি রাগ করেছেন? করার কথা নয় বলছো? পাল্টা প্রশ্ন। মিনা বেগম ভুরু কুটিয়ে বলেন, রাগ করবেন কেন? ধূসর প্রথমতেই খেকিয়ে উঠলেন আমজাদ। চুপ করো, সারাক্ষণ ধূসর ধূসর। ওর সাহস কী করে হয় আমার ঠিক করা ছেলেটাকে ছাড়িয়ে নিজে টিচার নিয়ে আসা? এভাবে বলছো কেন? পিউ কি ধূসরের পর কেউ? ও কি খারাপ চাইবে মেয়েটার? নির্ঘাত ফয়সালের পড়ানোর ধরন ওর ভালো লাগেনি বলে মানা করেছে। এমনি এমনি কোনো কাজ করার মতো ছেলে আমাদের ধূসর নয়। আমজাদ শিকদার দাঁতে চেপে চোখ বুজে শ্বাস ফেলে তাকালেন। বলেন, যে ছেলে নিজের ভালো বোঝে না সে কি করে আমার মেয়ের ভালো বুঝবে? এত টাকা পয়সা খরচ করে বিদেশে পড়তে পাঠিয়েছিলাম, আশা করলাম ফিরে এসে শক্ত হাতে ব্যবসা সামলাবে, কিন্তু না,
সে ব্যস্ত অন্য নেতাদের পিছনে চামচামি করতে। বেকার বনে ঘুরে বেড়াচ্ছে। এ নাকি আবার এমনি এমনি কোনো কাজ করে না। ধূসরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা মিনা বেগমের মুখ চুপসে এলো। সাফাই গিয়ে বললেন, এভাবে বলছেন কেন? ধূসর বেকার কে বলেছে? রাজনীতি কি পেশা নয়? এত আপনাদের টাকা একজোড়া জুতো কেনে না, তাহলে কথায় কথা ছেলেটা এত হেউ করে কথা বলেন কেন? আমজাদ শিকদার চোখ মুখ কুঁচকে বলে, রুবাইদা থেকে এই ছেলে প্রতি দেখছি তোমার বেশি টান। ওকে কিছু বলতে কোমর বেঁধে ঝগড়া করতে আসো। ছেলে কি রুবাইদার একা? এবারই প্রত্যেকটা সন্তান আমাদের প্রত্যেকের। এইসব তো আপনি নিজেই আমাকে শিখিয়েছিলেন। আর আপনি নিজেও কি ধূসরের কম ভালোবাসেন? ছেলেটা এখন আপনার কথার বিরোধিতা করে, মনের মতো কাজবাজ করে না বলে আপনার এত হুমকি ধমকি। না হলে এরকমটা আপনিও করতেন না, আমি ভালোই জানি। আচ্ছা সব বাদ, একটা কথা তো অস্বীকার করতে পারো না, ধূসরের মতো রেজাল্ট আমাদের এই তল্লাটে কজনে আছে বলুন তো? পড়াশোনা ওর মতো দুরন্ত মাথা ব্রেন বা আছে কার? তাই এসব ক্ষেত্রে আপনার আমার থেকে ও বেশি ভালো বুঝে, তাই না? যুক্তিটা মানানসই। ভিতরে ভিতরে আমজাদ শিকদার নিজেও জানেন ধূসরের পড়াশোনা এই গুণের সাথে ছেলের একাধিক বুদ্ধিধারী। অফিসের লোকজনের সঙ্গে বন্ধুবান্ধবদের সঙ্গে এক সময় নিজেও গুণগান গেয়েছেন এই ছেলেকে নিয়ে। আর এখন দুঃখটা সেখানে। সূক্ষ্ম হাসলেও তিনি আফসোস করে বলেন, কী লাভ হলো এত ভালো ব্রেন দিয়ে? না পারলে একটা ডাক্তার হতে, আর না পারলো ইঞ্জিনিয়ার। অপাত্রে দান সব। মিনা বেগম এতক্ষণে কোমল স্বরে কথা বলে এবার খেই হারালেন। কঠিন কিছু জিভে ডগায় এনে বলতে পারলেন না। স্বামীর মুখের ওপর কড়া জবাব দেওয়া অভদ্রতা হবে না তাকে দিয়ে? তিনি মিনমিন করে বলেন, সবাইকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে এরকম কোনো কথা নেই। ধূসরের প্রতি আমাদের বিশ্বাস আছে। ও ঠিক একদিন অনেক বড় নেতা হবে। সেদিন আপনি ওর কাজে বুক ফুলে গর্ব করবেন। ও আমাদের বাড়ির ছেলে, আমাদের বংশের গৌরব। আমজাদ শিকদার বিদ্রুপতা হেসে উড়িয়ে দিলেন কথাটা। দীর্ঘ নিঃশ্বাস ফেলে দুপাশে মাথা নেড়ে বলেন, তাহলে তো হয়েই যেত। হবে একদিন না একদিন, আমার কথাটাই ফলবে ইনশাল্লাহ। তাই আপনার কাছে এখন অনুমতি করছি এই বিষয় নিয়ে আর কোনো ঝামেলা না বা করলেন। পিউ এতে ভালো হবে দেখবেন, ভীষণ ভালো রেজাল্ট করব, মিলিয়ে নিন। স্ত্রীর আত্মবিশ্বাস দেখে অবাক না হয়ে পারলেন না আমজাদ। কী পরিমাণ ভরসা থাকলে মানুষ এরকম আজগুবি কথাবার্তা বলে? নতুন করে বিতর্ক করতে ইচ্ছে করল না তার। একটা কথা ঠিক, পিউর জন্য ধূসরের কোনো সিদ্ধান্ত কখনো খারাপ হবে না, এ বিশ্বাস তার নিজেরও আছে। যার দরুন ধূসর পিউকে শাসন করলেও তিনি ভান করেন দেখে না দেখার। কিন্তু যে ছেলে তাদের কাউকে মানছে না, সে ছেলে বাকিদের বেলায় কেন এত কঠোরতা থাকবে? এটা কি মেনে নেওয়ার মতো কথা? আবার ধূসরকে কিছু বলা মানে এই বাড়ির নারী সদস্যরা হামলে পড়া এক প্রকার। আমজাদ শিকদার ভাবুক ভঙ্গিতে চুপ করে বসে থাকলেন। পরিস্থিতি অনুকূলে বুঝতে পেরে ঠোঁটে হাসি ফুটল মিনা বেগমের। গদগদ হয়ে শুধালেন, আপনাকে এক কাপ চা বানিয়ে দিই? আমজাদ শিকদার উত্তর দিলেন, না। মিনা বেগম ফের বললেন, মাথাটা কি এখন গরম? লেবুর শরবত দিব না কি এক গ্লাস? আমজাদ শিকদার রেগে মেগে বললেন, খুচরো আলাপ বাদ দিয়ে আপাতত আমার চোখের সামনে থেকে বিদায় হও। মিনা বেগম থতমত খেয়ে স্বামীর আকস্মাৎ চেতে যাচ্ছি বলে দূরত্ব পায়ে ঘর ছাড়লেন। আমজাদ শিকদারের মেজাজ ঠিক হলো না, হবেও না। বিষয়টা বুঝতে তিনি উঠে দাঁড়ালেন। ওয়ার্ড্রোবের ড্রয়ার থেকে শার্ট বের করে ফতুয়ার উপরই পরে ফেললেন। এখন বাড়িতে থাকবে না। ভাগভঙ্গি ঠিক করতে হলে হাওয়া বাতাস খেয়ে আসতে হবে বাইরে। পিউর নামের মতো ছোটোখাটো শক্তির অধিকারী মেয়েটা দুর্দশা কমার নয়, উল্টে হৈ হৈ করে বাড়ছে। তখন দরজায় সিটকেনি টানার আগে ভূতের মতন হাজির হলো ধূসর। এক হাত দিয়ে ঠেকিয়ে ধরল দরজাটা। পিউ ঘাবড়ে গেল, হাল ছাড়ল না। পাল্টা জোর খাটালো সে। দরজা আজ লাগিয়েই ছাড়বে। কোনোভাবে দরজা আটকাতে না পারলে আজ আর তার রক্ষে নেই।
কিন্তু দুর্ভাগ্য, ধূসরের মতো বলিষ্ঠ পুরুষের গায়ের জোরে নিকট মেয়েটা যে দুগ্ধপোষ্য শিশু। ধূসরের পিছন থেকে পুষ্প আর পিউর পিছন থেকে রুবায়দা বেগম দুজনেই বোকার মতো তাকিয়ে তাকিয়ে দেখছেন ওদের কান্না। শেষমেশ লড়াইয়ের পরাজয় নিশ্চিত বুঝতে পেরে দমে গেল পিউ। দরজা ছেড়ে দিয়ে এক লাফে গিয়ে লুকালো রুবায়দার বেগমের পিছনে। ভীত আর্তনা করে বলল, ও মেজমা, আমাকে বাঁচাও। রুবায়দা বেগম আশ্বস্ত করলেন, কিছু হবে না, আমি আছি তো, কাজ হলো না তাতে। পিউ অস্থির হয়ে বলল, নায়ান আমাকে মারবে, তোমার ছেলে ধূসর। ঘরের ভিতর পা রাখতে পিউ আতঙ্কের চিৎকার ছুড়ল। পুনরায় বাচ্চাদের মতো কেঁদে উঠল। রুবায়দা বেগম ওকে আড়াল করে বলেন, ধূসর, কিছু বলবি না ওকে। ধূসরের কানে কথাটা পৌঁছালো কি না বোঝা গেল না। সে আগুন চোখে চেয়ে রইল পিউর দিকে। মেয়েটা রুহু শুকিয়ে গেল একদিকে। ধূসর গম্ভীর কণ্ঠে হুকুম ছুড়লেন, সামনে আয়। পিউ আরও জোরে সোরে আলগে ধরলেন রুবায়দা বেগমকে। ও মেজমা, মেজমা, আমাকে বাঁচাও, আমি শেষ। রুবায়দা বেগম চোখ রাঙালেন ছেলেকে। ধূসর, কি হচ্ছে টা কি? ভয় পাচ্ছে তো মেয়েটা? বারণ করছি না তোকে? ধূসরের শক্তপোক্ত চিবুক মটমট করে উঠল। এখন ভয় পাচ্ছে কেন? এরকম করার আগে মাথায় থাকে না? মারিয়া কি মনে করবে একবার ভেবেছ? কি চাইছে ও? আমার সম্মানটা মাটিতে মেশাতে? মা, তুমি সরো, আমাকে বুঝে নিতে দাও। ও কেন এরকম করলো বলতে হবে আমাকে। এক্ষুনি তুই সামনে আসবি পিউ, খুব খারাপ হবে না হলে। পিউর হাত পা থরথর করে কাঁপছে, এক প্রকার আষ্টে পিষ্টে খামছে ধরেছে মেজমাকে। রুবায়দা বেগম হাজার বলে কয়ে ছেলেটাকে বোঝাতে পারল না। ধূসরের টকটকে মুখমণ্ডল দেখে বোঝা যাচ্ছে কি মারাত্মক রেগে গেছে। কিন্তু ওকে খবরটা দিল কে? পিউ কিছুতেই চোখ তুলল না। সে পায়ের পাতার দিক ভীতশস্ত্র চেয়ে কাদায় ব্যস্ত। সকলে কার মুখ দেখে উঠছিল আজ? এতটা খারাপ তো কোনো দিনই যায় না। ধূসর হুঙ্কার দিল, সামনে আসবি না? পিউ কেঁপে উঠল, আরও ধীর করে আলগে ধরে রুবায়দা বেগমকে। ভদ্রমহিলার সাংঘাতিক বিপাকে পড়ল যেন। দুজনে কোনোটাকে সামলাবে বুঝে পেল না। মেয়েটা বাঁচাতে বাপ চাচা কাউকে ডাকলো তাও হবে না, বিশ্রী রকম ঝামেলায় হবে তবে। শেষমেশ উপায় না পেয়ে রুবায়দা বেগম বলেন, থাক রে ধূসর, পিউ মারিয়ার কাছে পড়বে। এমন আর কখনো করবে না, রাগ করিস না, থাক। পিউ কান্না থামিয়ে ভুরু কোঁচকালো। বলতে চাইল, কিছুতেই আমি ওই মেয়ের কাছে পড়ব না। পরপর ধূসরের লালিত চোখ দেখে আটসাট হয়ে ঢোক গিল। ধূসর পুরুকণ্ঠে বলো, কথাটা ওর মুখ থেকে বলতে বলো। রুবায়দা বেগম পিউর দিকে ঘাড় কাত করে তাকালেন। মোলায়েম কণ্ঠে বলেন, বল মা, তুই মারিয়ার কাছে পড়বি না বল। সাথে চোখ দিয়ে হ্যাঁ বলতে ইশারা করলেন তিনি। মনের মধ্যে সকল বিরোধিতা চাপা দিয়ে ধূসরের ভয়ের ওপর নিজের মাথা দোলান পিউ। পড়বে সে। রুবায়দা বেগম সঙ্গে সঙ্গে প্রশস্ত হেসে বলেন, দেখলি মেয়েটি কত লক্ষ্মী। ধূসরের ক্রোধিত মুখশ্রী ক্ষান্ত হলো খানিক। গম্ভীর কণ্ঠে তর্জনী দিল, এক্ষুনি ফ্রেশ হয়ে টেবিলে বস, আমি মারিয়াকে পাঠাচ্ছি। নতুন কোনো নাটক করলে? না না, ও কিচ্ছু করবে না, তুই যা বাবা যা। ধূসর তির্যক দৃষ্টিতে আর চোখে একবার দেখে নিল পিউকে। শব্দযুক্ত কদমে ঘর ছাড়ল। এরপর পিউ নিচে অদূর উল্টো পাল্টে উঠে এলো চূড়ায়। কষ্ট, রাগে, দুঃখে মন চাইল বারান্দা থেকে ঝাঁপ দিতে। ধূসর ভাই ওই মেয়ের জন্য এত কিছু বলে গেল, রাগ দেখালো, এতটা গুরুত্ব তো আমাকেও দেয় না উনি। পিউ ঝরঝর করে কাঁদবে। এর আগে রুবায়দা বেগম গাল ধরে বলেন, ইস কি অবস্থার চেহারা। যা মা, চোখ মুখ একটু পানি দিয়ে আয়। খিদে পেয়েছে, খাবি কিছু? পিউ দুপাশে মাথা নাড়ল, নাক টেনে বেসিনের দিকে হাঁটা ধরল। পুষ্প খাম্বার মতো সোজা হয়ে দাঁড়িয়ে এতক্ষণ নীরব দর্শকের বনে দেখেছেন সব। পিউ পাশ কেটে যাওয়ার সময় দুঃখী কণ্ঠে বলল, কেন যে শুধু শুধু কান্নাকাটি করতে গেলি? ধূসর ভাই আসতেই তো হাওয়া বেরিয়ে গেল সব। পিউ স্যাঁত করে উঠে বলেন, তুই যে আজকাল কোথায় কোথায় উঁকি মারছিস, আব্বুকে গিয়ে বলবো? তৎক্ষণাৎ মেয়েটা চিমসে যায়। পিউ আর কিছু বলে না, তবে মনে মনে
জোরালো প্রতিজ্ঞা করলো, এখন যত কাঁদাচ্ছেন ধূসর ভাই, সব কড়াই গন্ডা শোধ করবো একদিন। পিউ ঠিকঠাক হয়ে টেবিলে বসার পরই মারিয়া পড়াতে এলো। মিনা বেগম ঠোঁটে সেই ক্ষণে বিজয়ে চাপা হাসি ফুটল। গর্বিত হলেন, তার ঘাড় তারা মেয়েটা ঠিক করতে ধূসরের জুড়ি নেই। কিন্তু কথা হলো, ওকে ডাকলো কে? প্রত্যেকেরই এক প্রশ্ন, অথচ জবাব পাওয়া গেল না। পিউর কান্না বন্ধ হলো, হেঁচকি চলছে, নাক টানছে। মারিয়া সহজ স্বাভাবিকভাবে পড়াতে শুরু করলো। হাবভাব দেখে বোঝার উপায় নেই বাড়িতে ঢোকার পর কি লঙ্কা কাণ্ড ঘটেছে। মারিয়া জিজ্ঞেস করলো, আজ তো প্রথম দিন, কি পড়বে পিউ? পিউ থতমত কণ্ঠে জবাব দিল, আপনার যা মন চা পড়ান না। তোমার একটা কথার মধ্যে প্রবেশ করলো ধূসর। সোজা মারিয়াকে শুধালো, কোনো সমস্যা হচ্ছে মারিয়া? আওয়াজ শুনে পিউ পিছনে ঘুরে তাকালো না। মারিয়া পিছনে থাকা থাই গ্লাসের দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে রইল। ধূসরের প্রতিবিলম্বে স্পষ্ট সেখানে। মারিয়া মৃদু হেসে বলল, না না, সমস্যা হচ্ছে না, বরং তোমার বাড়ির লোক এত অমায়িক, আমার তো ভালোই লাগছে। পিউ দাঁত কপাটি চেপে ধরল। মেয়েটি তার ধূসর ভাইকে তুমি তুমি করছে কেন? ধূসর অমত্ত জবাব দিল, বেশ, কোনো কিছু প্রয়োজন হলে বড় মাকে বলবে, সংকোচ করবে না, আমি আসছি। পিউর মেজাজ খারাপ মাত্রা ছাড়ালো। কপালে পিনটা শক্ত হাতে চেপে ধরল খাতার সাদা পৃষ্ঠা। খুব তাড়াতাড়ি এই মারিয়াকে তাড়াতে হবে, না হলে ভালো মন্দ বলা যায় না। দেখা গেল এই মেয়েই তার জীবনে সুই হয়ে ঢুকে ফাল হয়ে বের হলো। রিস্ক তো নেওয়া যাবে না। মিটিং শুরু হওয়ার কথা ছিল যখন, তার থেকেও 1 ঘন্টা পর হয়েছে, অথচ এখনও পার্লামেন্ট হাজির হয়নি ধূসর। ইকবাল বরাবর হাতঘড়ি দেখছে, দু হাতে কোমরে ঠেকিয়ে উগ্রীব হয়ে তাকাচ্ছে গেটের দিকে, কিন্তু তবুও বিরক্ত ছিটে ফোঁটাও দেখা যাচ্ছে না চেহারা। এই যে এতক্ষণ ধরে ধূসর আসেনি, এটা যেন স্বাভাবিক, তবে বাকিরা অধৈর্য হয়ে পড়েছেন, বসে বসে ঝিমাচ্ছে কেউ কেউ। এতটা সময় বসতে বসতে পিঠ ধরে গেছে অনেকের, কিন্তু টু শব্দ করা চলবে না। ইকবালের ঘোষণা, যখন ধূসর না এলে মিটিং শুরু হবে না, তখন হবেও না। আর সভাপতির মুখের ওপর কথা বলার জন্য যেটুকু বক্ষপিঠ প্রয়োজন, তা ওদের নেই। ইকবালদের গ্রুপে আরও একজন হলো সোহেল। একই সাথে পড়াশোনা করছে সে। এই 1 ঘন্টা এ অবধি 4টে সিগারেট টেনেছে। এর মাথা থেকে ও মাথা হেঁটেছে, হাত নিষ্পিস করছিল ধূসরকে ফোন করতে, অথচ ইকবালের করা নির্দেশ, ফোন করা চলবে না। ধূসর কি না কি গুরুত্ব কাজে ব্যস্ত, সেখানে ডিস্টার্ব করলে কাটা যাবে গর্দান। সোহেল বড় করে হাই তুলল, ঘুম পাচ্ছে এখন। আর ধৈর্য রাখতে না পেরে শেষে উঠে এলো ইকবালের নিকট। ছেলেটা এখনও ওভাবে দাঁড়িয়েছে। সোহেলের কপাল গুটিয়ে বলল, হ্যাঁ রে ভাই, আর কতক্ষণ লাগবে ওর? ফোন কর না এবার। ইকবাল তাকালে না, গেটের পানে চোখ রেখে উত্তর দিল, না, চলে আসবে। সোহেল চব্বর্গীয় শব্দ করে বলল, বুঝলাম না, তোর মিটিং শুরু করতে ধূসরকে কেন লাগবে? তুই হলে এখানকার সভাপতি, আর ধূসর হলো সভা সভাপতি। ওর থেকে তোর বেশি ক্ষমতা, তুই শুরু করলে তো হয়, তাই না? ইকবাল ফিরল ওর দিকে, মুচকি হেসে বলল, ধূসর তোকে ঠিক নামে ডাকে? তুই আসলে ছাগল। সোহেলের উদ্বিগ্ন মুখ চোখ শিথিল হলো, কালো হয়ে এলো সাথে সাথে। মন খারাপ করে বলল, আজ পেটের মধ্যে ইয়ারফোনের প্যাচ নেই বলে এভাবে বললি? এই তুই আমার ছোটবেলার বন্ধু? ইকবাল আবার হাসল। সোহেলের কাঁধ পেঁচিয়ে বলল, গাধা, মজা বুঝিস না? শোন, আজ তোকে একটা সহজ কথা বুঝিয়ে দিই, সেটা হলো, ধূসর একা মাথা যা বুদ্ধি, তোর আর আমার দুটো মাথা এক জায়গায় করলেও হবে না, বুঝলি? সোহেল বোকা বোকা চাউনিতে তাকিয়ে মাথা নাড়ালো, বুঝেনি। ইকবাল বলল, জানতাম তুই বুঝবি না। আচ্ছা দেখ, এ অবধি যত মিটিং আলোচনা আমরা করেছি, তাতে সব থেকে বেশি কথা কে বলেছে? ধূসর। আমরা যদি কোনো সিদ্ধান্ত নিই, সবার আগে সেটা উপস্থাপনা করে কে? ধূসর। যে কোনো
যে কোনো ঝুট ঝামেলা মেটাতে সবার আগে ঝাঁপিয়ে পড়ে কে? সোহেল এবার মাথা দুলিয়ে বলল, ধূসর। তাহলে সবচেয়ে বেশি কৃতিত্ব কার? ধূসর আর ইকবাল ওর কাঁধ চাপড়ে বলল, সাবাস, বুদ্ধি খুলছে। তোকে একটা সিক্রেট বলি, শোন। এরপর ইকবাল ফিসফিস করে বলল, আমের নামে সভাপতি আর ধূসর নামে সহসভাপতি, বুঝেছিস? সোহেল মাথা চুলকে বলল, না, আহাম্মক। এর মধ্যে ধূসরের বাইক শব্দ পেল। ইকবাল সোহেলকে রেখে এগিয়ে গেল ওর দিকে। ধূসর বাইক স্ট্যান্ড করেছে কেবল। এগিয়ে বলল, কিরে শালা, মিটল তোর কাজ? ধূসর ছোট্ট করে জবাব দেয়, পরপর চোখ সরু করে বলো, তোর শালা আমি? ইকবাল লজ্জায় পেয়ে ঘাড় চুলকালো। প্রসঙ্গ এড়াতে বলো, তা তোর ক্লান্ত লাগছে না? এই বয়সে বিয়ে ছাড়াই বাচ্চা সামলাচ্ছিস যে? ধূসর একদম স্বাভাবিক কণ্ঠে বলো, জানতাম এরকম কিছু ঘটবে, প্রস্তুত ছিলাম। ইকবাল বড় করে শ্বাস টেনে বলো, বুঝলাম, এসব তো তোর দ্বারাই সম্ভব। আচ্ছা চল এবার, অনেক সময় গেছে, আসল কাজ শুরু করি। রাত 8টা বাজে। পুষ্প বিছানায়। তদন্ত কমিটি বসেছে। সুমনা বেগম, পুষ্প আর পিউর অংশ নিয়েছে সেখানে। সম্পর্কে সুমনা বেগম ওদের চাচি হলো মেশেন, ঠিক বন্ধুর মতো। আপাতত তিনজনই। একটা প্রশ্ন, ধূসরকে খবরটা দিল কে? পিউ ভেবেছিল পুষ্প আনিয়েছে ধূসরকে, সেজন্যই তো তখন চোটপাট দেখালো ওরকম। পরে জানলো পুষ্প কিছুই জানে না এসবের। একে একে বাড়ির প্রত্যেকে জিজ্ঞেস করেছে, ঘরের শত্রু বিভীষণ কাজটা কে করলো? ধূসর ওই সময় না এলে মারিয়ার কাছে জোরপূর্ব করতে হতো না তার। উল্টো ওর কান্নাকাটি দেখে বাবা ঠিক পাঠিয়ে দিত মেয়েটাকে। ধ্যাত, সব মাটি। সলাম পরামর্শ করেও কোনো উত্তর পাওয়া গেল না। যখন সবাই হার মেনে বসে রইল, ক্ষণকাল নীরবতা চলল তিনজনের। হঠাৎ পুষ্প শুধালো, আচ্ছা মারিয়া আপু কেমন পড়ান? পিউর অভিব্যক্তি মুহূর্তে পাল্টালো, যেন শুধল তার জাতশত্রুর নাম। ইচ্ছে হলো বলতে, বিশ্রী পড়ায়, বাজে পড়ায়। এত খারাপ কেউ পড়ায়? পরে ভাবলো মিথ্যা বলে লাভ নেই। হাস্যহীন জবাব দিল, একদিনে পড়তে বুঝিনি, অপেক্ষা করো, 2 দিন পর জানাবো। পুষ্প মিটিমিটি হেসে বলো, ধূসর ভাই আজ যা দিল না পিউকে। ছোটো মা, ওনাকে দেখে ওর হাত পা ওরকম কাঁপছিল দেখো। পিউ কাঁপাকাঁপিকে অনুকরণ করে দেখালো পুষ্প। সুমনা বেগম হেসে উঠলেন। পিউ যেতে বলল, ওনাকে দেখলে তুই বোধ হয় কাঁপিস না। সেই দিন যখন ধূসর ভাই তোকে একটা ছেলের সাথে কথা বলতে দেখেছিল মনে আছে? ভয়ে দরজা আটকে বসেছিলি। পুষ্পর কথা বন্ধ হয়ে গেল। হাসাহাসি মুখটা দপ করে নিভে গেল। মিনমিন করে বলো, ওটাও এমন? পিউ পথমধ্যে বলো, থাক থাক, এমনি না কি আমার জানা আছে। সুমনা বেগম বলো, তোর ঝগড়া করছিস কেন? আর পিউ তুই বা মুখটা এমন হাড়ির মতো করে রেখেছিস কেন? হাস একটু, চল লুডো খেলি আমরা। পিউ দীর্ঘশ্বাস ফেলে বলো, না গো ছোটো মা, ভাল লাগছে না আমার। যতক্ষণ অবধি না জানবো ধূসর ভাইকে কে ফোন করলো, ততক্ষণ অবধি শান্তি নেই। অথচ মনে মনে বলল, যতক্ষণ অবধি এই মারি পেতনিকে না তাড়াবো ততক্ষণ অবধি ঘুম হবে না আমার। হঠাৎ দরজায় দাঁড়ানো রাফি হৈ হৈ করে বলল, বড় ভাই এত ফোন আমি করেছি পিউ আপু। সকলে চকিতে তাকালো ওর দিকে। পুষ্প অবাক হয়ে বলল, তুই কেন? রাফি তার হাফ জিন্স প্যান্টে পকেটে হাত ভরে 2 পা এগিয়ে গেল। ভীষণ ভাব নিয়ে বলল, কেন আবার? পিউকে বকা খাওয়াতে? ওমন কিউট আপুকে দেখে পিউ যেভাবে কান্নাকাটি লাগালো আমার ভারী খারাপ লেগেছে। এজন্যই না আম্মুর ফোন দিয়ে ভাইয়াকে কলটা করেছি। প্রত্যেকে হাঁ করে রাফিদের মুখের দিকে তাকিয়ে রইল। পিউ কাঁদো কাঁদো কণ্ঠে বলল, তুই আমার ভাই না দুশ্মন? বাইরের মেয়েটার জন্য আমাকে বকা খাওয়াতেও এত ইচ্ছে জাগলো তোর? রাফি দাঁত বের করে হেসে বলল, সরি পিউপু, কিছু মনে করো না। ভাইয়া না জানালে বড় চাচু মারি আপুকে পাঠিয়ে দিতেন। আমি কিছুতেই তা হতে দিতাম না। ওনার চুলগুলো দেখেছো তোমরা, কি সুন্দর আর লম্বা। আর তোমরা কি করো? কেটে কুটে সব ছোট করে রাখো, ছাগলের দাড়ির মতো। ভালো লাগে না? তীব্র অনীহা প্রকাশ করলো রাফিদ। পিউ নাক ফুলিয়ে বলল, তবে দাঁড়া। বিপদ সংকেত পেতে দৌড় লাগালো রাফিদ। পিছনে ছুটল পিউ।
আজ এই পিচির 12টা বাজাবে। দাঁড়া বলছি, দাঁড়া রাফিদ। রাফিদ ছুটতে ছুটতে বলল, পাগল না কি? আমি দাঁড়াবো আর তুমি আমাকে ইচ্ছে মতো কেলানি দাও? দেখতে দেখতে রাফিদ সিঁড়ি বেয়ে নেমে গেল। পিউ একই রকম ছুটছে পিছনে। জবা বেগম টেবিলে মুছতে মুছতে সাবধানী বাণী দিলেন, আহা আস্তে, পড়ে যাবি। রাফিদ খিলখিল করে হেসে দাঁড়িয়ে পড়ল সদর দরজার সামনে। মাথা নেড়ে নেড়ে বলল, এসো, ধরবে এসো। পিউ ধরতে এগোতে রাফিদ সরে গেল। ঠিক সেই সময় হাজির হলো সাফিদ। অফিস থেকে ফিরেছেন সে। অমনি সংঘর্ষ হলো সাফিদের বুকের সঙ্গে। ধাক্কার টাল সামলাতে না পেরে 2 ফুটে পিউ ছিটকে পড়ল মেঝেতে। সাফিদ পড়তে পড়তে দেওয়াল ধরে সামলালো নিজেকে, তবে চোখের চশমাটা নিস্তার পেল না। বেচারা খসে পড়ে টুকরো টুকরো হয়ে ভেঙে গেল। দৃশ্যটা দারুণ মজা পেল রাফিদ। হাততালি দিতে হেসে উঠল সে। পিউ ব্যথা পেল কোমরে, কিন্তু সাফিদের মেজাজ চড়ে বসল। ভাঙাচোরা চশমা খণ্ডর দিক কিছুক্ষণ মেরে চেয়ে থাকেন, তারপর তুলে নিল হাতে। পিউ কোনো রকম উঠে দাঁড়ালো মাত্র। কোনো খেয়াল রাফিদকে ধরতে গিয়ে সাইফের সঙ্গে লেগেছে, এতে তার দোষ নেই যদিও। তবু ভীষণ দুঃখিত হয়ে বলতে লাগলো, সরি ভাইয়া। আমি প্রথমবারের মতো ধমকে উঠলেন সাফিদ। রেগে আগুন হয়ে বলল, এক চড় মেরে সব দাঁত ফেলে দেবো তোর। চোখে দেখিস না? দিলি তো আমার প্রিয় চশমাটা ভেঙে। পিউ কেঁপে উঠল, ভয় পেল। ভাইয়া রাগান্বিত অবস্থা দেখে হাসি মুছে গেল রাফিদের। কেটে বলল সে, সাদিপের থেকে কোনো দিন একটা বকাও না শোনা। পিউর বুকটা ভারী হয়ে এলো, কোটরে জল জমলো। উঁচু কণ্ঠে কানে যেতে ছুটে এলো জবা বেগম। উদ্বিগ্ন হয়ে শুধালো, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? ওকে জিজ্ঞেস করো। পিউ তোর বয়স কত রে? সারাদিন ছোটাছুটি করিস, পড়তে বসতে পারিস না। এক জায়গায় শান্ত হয়ে বসতে থাকলে কি জাত যাবে তোর? বয়স যত বাড়ছে বুদ্ধি তত কমছে। বাড়ছে ছেলে মানুষই। পিউ মাথা নিচু করে ফেললো। চোখ থেকে 2 ফোঁটা জল গড়ালো গালে। জবা বেগম ওকে আলগে ধরে বলল, এভাবে বলিস কেন? একটা চশমার জন্য এত কথা শোনানোর কি আছে? কিনে নিতে পারবি না? সাফিদ নাক মুখ ফুলিয়ে বলল, যা বোঝো না সে নিয়ে কথা বলো না মা। তোমাদের আশকারাতে এরকম হচ্ছে ওর। ধুর, মুডটাই বিগড়ে গেল। সাফিদ গটগট পায়ে ঘরে চলে গেল। পিউ অনুতাপ করে বেজে গলায় বলল, বিশ্বাস করো সেজো মা, আমি ইচ্ছে করে করিনি। জবা বেগম মাথা হাত বুলিয়ে বলল, জানি তো আমি মা, তুই ওর কথা ছাড় তো। পিউ ফের কিছু বলতে গেলে চোখ পড়ল চৌকাঠে। ধূসর দাঁড়িয়ে ছোটোখাটো অক্ষযুগল তার দিকে চেয়ে। পিউর আর কিচ্ছু বলার ইচ্ছে গেল না। চোখ মুছে ঘরে গেল সেও। জবা বেগম লম্বা নিঃশ্বাস ফেলে দুদিকে মাথা নেড়ে সেও ফিরে গেল কাজে। ধূসরের লক্ষ্য করেনি ধূসর বাড়িতে পা রাখলো কোথাও না, থেমে সোজা চলে গেল সাইবের ঘরের দিকে। সাদিপ শার্টের 2টো বোতাম খুলছে কেবল, এর মধ্যে দরজার টোকা শুনে ফের দাঁড়ালো। দরজা টানতে ওপাশে ধূসরকে দেখে অবাক হলো খানিক। সচরাচর তার রুমে আসে না সে। তেতে থাকা মেজাজেও হাসার চেষ্টা করে বলল, ভাইয়া তুমি ভেতরে এসো। ধূসর ঢুকল না। এভাবে দাঁড়িয়ে গুমুট স্বর বলল, সোজা সাপটা প্রশ্ন করল, চশমার দাম কত তোর? কোন ব্র্যান্ড থেকে কিনেছিস?